হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি লেসনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। জিয়ালানাস আজকের লেসনে ফার্স্ট ইনডেফিনিট টেন্স এ WH ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে আসলে WH ওয়ার্ডগুলো দিয়ে অতীতে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি অথবা নেগেটিভ কোশ্চেনগুলো আসলে আমরা কিভাবে করি। আপনি অবশ্যই দৈনন্দিন জীবনে এই ধরনের কোশ্চেন ফেস করেছেন অথবা আপনিও কাউকে না কাউকে এইভাবে কোশ্চেন করেছেন। তুমি কিভাবে তাকে বিপদের সময় সাহায্য করনি। শেষের শব্দটা কি? সাহায্য করনি। এটা দ্বারা বুঝতে পারি এটা অতীতের কথা এবং এটা নেগেটিভে রয়েছে। সাহায্য করো না, এটা দ্বারা বুঝি এটা প্রেজেন্টে রয়েছে। সাহায্য করনি, এটা দ্বারা বুঝি এটা নেগেটিভে রয়েছে এবং এটা অতীতের একটা কথা। ঠিক এভাবে আমরা কিন্তু আরো কথা বলে থাকি এভাবে, কারা সময় মতো গতকালকে মিটিং এ অংশগ্রহণ করেনি। অথবা বলতে পারি, কে তোমার সাথে গতকালকে দেখা করেনি। আবার বলি, সে কেন গতকালকে স্কুলে যায়নি। আমার এই যে প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স দ্বারাই বুঝি এগুলো সব নেগেটিভে রয়েছে এবং এগুলো কিন্তু ফার্স্টে রয়েছে, যেটাকে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। ডিয়ার লার্নার্স, এক্ষেত্রে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স লিখে রেখেছি। এই এক্সাম্পল সেন্টেন্স গুলো আমাদের কিসে রয়েছে? ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, যেগুলো আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেছি, রাইট? এবং এই সেন্টেন্সগুলো আমি কিন্তু এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। সেক্ষেত্রে সর্বপ্রথমে আমাদেরকে স্ট্রাকচারটা একটু জানতে হবে, তাহলে পরে এই এক্সাম্পল সেন্টেন্সগুলো বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার হচ্ছে গঠন প্রণালী। এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা গঠন করেছি তার রুলসটা আমাদেরকে সর্বপ্রথমে একটু দেখে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড বসাবো। সেক্ষেত্রে আপনি যেভাবে কোশ্চেন করেন সেই কোশ্চেন অনুযায়ী আপনাকে WH ওয়ার্ডগুলো বসাতে হবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণত জানি WH ওয়ার্ডগুলো হচ্ছে 9টি এবং সেই 9টি WH ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু এই লেসনটা সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ড দিয়েই কিন্তু আমি একটি করে এক্সাম্পল সেন্টেন্স লিখেছি। সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অবশ্যই অনুরোধ রইল, তাহলে আজকের এই লেসন সম্পর্কে আপনি খুব ভালোভাবে একটা পরিপূর্ণ ধারণা পেতে যাচ্ছেন, রাইট? সুতরাং ডিয়ার লার্নার্স, কাম টু দ্য পয়েন্ট, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। সেন্টেন্সের শুরুতে আমরা কি করব? WH ওয়ার্ড নিব। যে WH ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত কাউকে কোশ্চেন করব, সেই কোশ্চেনটা আমাদেরকে প্রথমে সেই ওয়ার্ডটা প্রথমে লিখতে হবে, যেটাকে আমরা WH ওয়ার্ড বলি। WH ওয়ার্ডের পরে আমরা কি লিখব? ডিডন্ট। ডিড নট এর কন্ট্রাকশন কিংবা শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট। আমরা ডিড নট ব্যবহার না করে আমরা শর্ট ডিডন্ট ব্যবহার করব। কেন ব্যবহার করব? আমরা সাধারণত জানি ডু নট এবং ডাজ নট এর ফার্স্ট হচ্ছে ডিড নট, এর কন্ট্রাকশন হচ্ছে ডিডন্ট। যেহেতু আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা ডিডন্ট ব্যবহার করব। এরপর আমরা কি নিব? সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? সবাই এটা জানি, সাবজেক্ট হচ্ছে কর্তা, সেন্টেন্সের সাধারণত যে কাজটা করে থাকে এবং যে সেন্টেন্সের প্রধান ভূমিকা পালন করে থাকে, যেভাবেই আপনি মনে করেন না কেন। সুতরাং সাবজেক্ট মানেই হচ্ছে কর্তা। সাবজেক্টের পরে আমাদের কি থাকছে? মেইন ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে বলি V1। V1 বলতে আমরা বুঝি প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। আর এটাও আপনারা জানেন যে একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা প্রেজেন্ট, একটা ফার্স্ট এবং আরেকটা ফার্স্ট পার্টিসিপল, রাইট? সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করার ক্ষেত্রে এবং পাস্টের ক্ষেত্রে শুধু ডিডন্ট ব্যবহার করব। এই জায়গাটাতেই আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে এবং এই জায়গাটাতেই সেন্টেন্সটা আমাদের ফার্স্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে মেইন ভার্ব বসাবো। আপনার এই ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আবার কিন্তু কখনো এই V1 এর জায়গায় কিন্তু V2, বিশেষ করে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করবেন না। আমি এটা একটু পরিপূর্ণ ধারণা দিতে চাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের ভুল না হয়। এখানে আমরা মেইন ভার্ব ব্যবহার করব। মেইন ভার্বটা ব্যবহার করার পরে আমাদেরকে নিতে হবে একটা অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণত সাবজেক্ট যে কাজটা করে থাকে সেটাই আমরা অবজেক্ট হিসেবে চিনি বা অবজেক্ট হিসেবে জানি। তারপরে দেখেন সেন্টেন্সের অবজেক্ট পর্যন্ত কিন্তু আমাদের মেইন সেন্টেন্সটা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও একটা সেন্টেন্স কিন্তু দীর্ঘায়িত হয়। সুতরাং সেন্টেন্সের বাড়তি অংশটুকুকে আমরা এক্সটেনশন বলবো। সুতরাং সেন্টেন্সের বাড়তি অংশ যেটা থাকবে সেটা হবে এক্সটেনশন। এটা
সেন্টেন্সের ধরন অনুযায়ী এক্সটেনশনটা হতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে, আমাদেরকে কি করতে হবে, প্রথমে WH ওয়ার্ড নিতে হবে। WH ওয়ার্ড নিলাম, হোয়াট। হোয়াট এর অর্থ হচ্ছে কি। সুতরাং কি দ্বারা কিন্তু আমরা কাউকে কোশ্চেন করতে পারি, রাইট। WH ওয়ার্ড পেলাম, তারপরে আমরা কি করব, আমরা অক্সিলিয়ারি ভার্ব ডিডন্ট ব্যবহার করব, সেটাও আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে নিতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আমরা আই ব্যবহার করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, মেইন ভার্ব নিতে হবে, V1। মেইন ভার্ব পেলাম ডু, ডু অর্থ হচ্ছে করা, রাইট, ফর ইউ, তোমার জন্য। তারপরে আমাদেরকে এক্সটেনশন নিতে হবে, সেক্ষেত্রে সেন্টেন্সের মেইন অংশ হচ্ছে এইটুকু, আর এইটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন, যেটাকে সেন্টেন্সের বাড়তি অংশ বলে থাকি। এখন দেখেন ফুল সেন্টেন্সটা কি হলো, হোয়াট ডিডন্ট আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করিনি। তোমার জীবন পরিবর্তন করতে আমি তোমার জন্য কি করিনি। আপনি কিন্তু রাগ করে এই ধরনের কোশ্চেন কাউকে করতেই পারেন, রাইট। সেক্ষেত্রে দেখেন, হোয়াট ডিডন্ট আই ডু, আমি কি করিনি, কার জন্য করেননি, সেটা হচ্ছে আপনার অবজেক্ট, ফর ইউ, তোমার জন্য। সুতরাং সেন্টেন্সের এই অংশটুকু হচ্ছে আমি তোমার জন্য কি করিনি। একটু খেয়াল করেন, বাংলা বাক্যটাকে একটু খেয়াল করেন, শেষে আমি কিন্তু নেগেটিভ করেছি এবং এটা পাস্টে করেছি। আমি তোমার জন্য কি করিনি এবং কি দ্বারা একটা কোশ্চেনও করেছি। সুতরাং সেন্টেন্সের এই অংশটুকুর ইংলিশ হবে হোয়াট ডিডন্ট আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করিনি। তারপরে কি করার জন্য কি করিনি, সেটা হচ্ছে এক্সটেনশন, টু চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবন পরিবর্তন করতে। সুতরাং এটাকে আমরা এক্সটেনশন বলে থাকি, আবার এটাকে আমরা কিন্তু ফ্রেজও বলে থাকি। আপনারা দুভাবেই বলতে পারেন, ফ্রেজও বলতে পারেন, সেন্টেন্সের বাড়তি অংশটাকে আপনি আবার ফ্রেজও বলতে পারেন। টু চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবন পরিবর্তন করতে। এখানে দেখেন আরেকটা বিষয় আছে, প্রিপোজিশন টু এর পরে আমরা মেইন ভার্ব বসিয়ে ইনফিনিটিভ গঠন করি। সাধারণত বাংলা কোনো শব্দের শেষে যদি তে র সাউন্ড থাকে, তাহলে সেই শব্দটার, বিশেষ করে ইংলিশ ওয়ার্ডের পূর্বে আপনি প্রিপোজিশন টু বসিয়ে দিলেই কিন্তু আমাদের সেই বাংলা শব্দের তে র সাউন্ড আমরা পেতে পাওয়ার জন্য এই টু বসাবো। যেমন টু চেঞ্জ এর অর্থ হচ্ছে পরিবর্তন করতে বা পরিবর্তন করার। কি পরিবর্তন করার, ইউর লাইফ, তোমার জীবন, তোমার জীবন পরিবর্তন করতে। তাহলে ইংলিশটা হবে কি, টু চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবন পরিবর্তন করতে। এবারে মূল মানে পরিপূর্ণ সেন্টেন্সটা কি হচ্ছে, হোয়াট ডিডন্ট আই ডু ফর ইউ টু চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবন পরিবর্তন করতে আমি কি করিনি। তুমি যে বারবার বলছো আমি তোমার জন্য কিছুই করিনি, কিছুই করিনি, সেক্ষেত্রে আপনি এই ধরনের কোশ্চেন ফেস করলে আপনি এভাবে কোশ্চেন করবেন, তোমার জীবন পরিবর্তন করতে আমি তোমার জন্য কি করিনি। সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে হোয়াট ডিডন্ট আই ডু ফর ইউ টু চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবন পরিবর্তন করতে আমি তোমার জন্য কি করিনি। ডিয়ার লার্নার্স, হয়তো বিরক্ত হতে পারেন, একই সেন্টেন্স বারবার রিপিট করছি। সাধারণত আমার এই লেসনগুলো বিগিনার থেকে একেবারে যারা ইংলিশে ভালো তাদের জন্য হতে পারে। এই জন্য আমি একটু প্রথম সেন্টেন্সটা বিস্তারিত আলোচনা করি, স্ট্রাকচার অনুযায়ী বুঝাবার চেষ্টা করি, যাতে আপনারা একটা পরিপূর্ণ ধারণা পেতে পারেন। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। ধৈর্য ধরে লেসনটি দেখার অনুরোধ রইল। ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের WH ওয়ার্ড নিলাম ওয়েন। ওয়েন এর অর্থ হচ্ছে কখন। আমরা কিন্তু এভাবে কোশ্চেন করতেই পারি, কখন সে আসেনি, কখন সে আসেনি। তাহলে এইটুকুর ইংলিশ হবে কি, কখন সে আসেনি, when didn't he come, কখন সে আসেনি। এখানে সাবজেক্ট হিসেবে আমরা হি ব্যবহার করলাম, রাইট, সেন্টেন্সের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। when didn't he come, সে কখন আসেনি, কি করতে আসেনি, to meet you, তোমার সাথে দেখা করতে। আমরা কিন্তু এভাবে কোশ্চেন করি যে সে তোমার সাথে দেখা করতে কখন আসেনি। তাহলে আপনি সেন্টেন্সটা when দিয়ে আমরা কোশ্চেনটা করেছি, when মানে কখন, কখন ইংলিশ হচ্ছে when। সুতরাং আমাদের সেন্টেন্স হচ্ছে when didn't he come to meet you, সে তোমার সাথে দেখা করতে কখন আসেনি। ডিয়ার লার্নার্স, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন WH ওয়ার্ড দিয়ে কাউকে কোশ্চেন করব, অথবা কেউ যদি আপনাকে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে, তাহলে কিন্তু এর উত্তর আপনাকে বিস্তারিত দিতে হবে, ডিটেইলসে বলতে হবে যে সে কখন তোমার সাথে দেখা করতে আসেনি। এটার উত্তর যদি আপনি পরিপূর্ণভাবে দেন, তাহলে অবশ্যই বিস্তারিত দিতে হবে। সে গতকালকে তার দেখা করতে আসার কথা ছিল, কিন্তু গতকালকে বিকেল 5টায় সে আমার সাথে দেখা করতে আসেনি, কারণ সে অসুস্থ ছিল। সুতরাং এভাবে আপনি কারণ উল্লেখ করে ডিটেইলস আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এটাই হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যখন কেউ কাউকে কোশ্চেন করে, তাহলে আনসার দেওয়ার নিয়মটাই হচ্ছে এভাবে ডিটেইলস দিতে হবে। কেমন, এখানে আপনি হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু উত্তরে কিন্তু হ্যাঁ অথবা না বলে কিন্তু আপনি পেতে পারবেন না, আপনাকে ডিটেইলস উত্তর দিতে হবে। সুতরাং পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের আমরা WH ওয়ার্ড নিলাম ওয়্যার। এটাকে আমরা সাধারণত ওয়্যার বলে থাকি, এটা হবে ওয়্যার।
ওয়া এর অর্থ হচ্ছে কোথায়, ওয়া ডিডন্ট ইউ সেলিব্রেট, সেলিব্রেট এর অর্থ হচ্ছে উদযাপন করা, এবং আমরা সাবজেক্ট হিসেবে নিলাম ইউ, ইউ এর অর্থ হচ্ছে তুমি, ইউ এর অর্থ হচ্ছে তুমি, ওয়া ডিডন্ট ইউ সেলিব্রেট, তুমি কোথায় উদযাপন করনি, কি উদযাপন করনি সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং দ্য লাস্ট ঈদ, দ্য লাস্ট ঈদ এর অর্থ হচ্ছে গত ঈদ। আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো এক্সটেনশন নেই, সেন্টেন্সের এক্সটেনশন আমরা পাচ্ছি না, আমরা সরাসরি অবজেক্ট পর্যন্ত সেন্টেন্সটা সম্পূর্ণ করেছি। সেক্ষেত্রে সেন্টেন্সটা আবার কি হচ্ছে, ওয়্যার ডিডন্ট ইউ সেলিব্রেট দ্য লাস্ট ঈদ, গত ঈদ তুমি কোথায় উদযাপন করেছিলে না, অথবা গত ঈদ তুমি কোথায় উদযাপন করনি। শেষের শব্দটা কি, উদযাপন করনি, উদযাপন করা সেলিব্রেট, করনি এটার জন্য আমরা কিন্তু ডিডন্ট ব্যবহার করেছি, এটা দ্বারাই কিন্তু সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে এই গত ঈদ তুমি কোথায় উদযাপন করনি, অথবা আমরা কিন্তু এভাবে বলতে পারি গত ঈদ তুমি কোথায় উদযাপন করেছিলে না। সামঞ্জস্যতা বজায় রাখার ক্ষেত্রে আপনি এভাবে করবেন যে গত ঈদ তুমি কোথায় উদযাপন করনি। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে ওয়্যার ডিডন্ট ইউ সেলিব্রেট দ্য লাস্ট ঈদ, গত ঈদ তুমি কোথায় উদযাপন করনি, রাইট। ডিয়ার লার্নার্স, পরবর্তী एग्जांपल সেন্টেন্সের WH ওয়ার্ড হচ্ছে ওয়াই, ওয়াই এর অর্থ হচ্ছে কেন, কেন এর ইংলিশ হচ্ছে ওয়াই। যথারীতি নেগেটিভ করার জন্য আমাদের ডিডন্ট রয়েছে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি ইউ, ইউ এর অর্থ হচ্ছে তোমরা, এক ইউর অর্থ হচ্ছে তুমি, আর এক ইউর অর্থ হচ্ছে তোমরা। সুতরাং ইউ দ্বারা আমরা তুমিও বুঝি এবং তোমরাও বুঝি, এটা সিঙ্গুলারও হয় এবং এটা প্লুরালও হয়, রাইট। সেক্ষেত্রে আমরা দুটো সাবজেক্টই ব্যবহার করলাম, এখানে আমরা ইউ ব্যবহার করলাম। সলভ, সলভ মানে হচ্ছে সমাধান করা। সেক্ষেত্রে সেন্টেন্সটা হতে পারে এভাবে, তোমরা কেন সমাধান করনি, তোমরা কেন সমাধান করনি। আপনি এভাবে ইংলিশটা করতে পারেন, ওয়াই ডিডন্ট ইউ সলভ, তোমরা কেন সমাধান করনি, কি সমাধান করনি সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, দা প্রবলেম সমস্যা। সেক্ষেত্রে আপনি বলতে পারেন তোমরা কেন সমস্যাটি সমাধান করনি, তাহলে ইংলিশটা কি হবে, ওয়াই ডিডন্ট ইউ সলভ দা প্রবলেম, তোমরা কেন সমস্যাটি সমাধান করনি। সুতরাং আপনি একটা সময় উল্লেখ করতে পারেন, কবে সমস্যাটি সমাধান করনি, ইয়েস্টারডে, গতকালকে। সেক্ষেত্রে আমরা কিন্তু ফুল সেন্টেন্স এভাবে বলতে পারি যে গতকালকে তোমরা কেন সমস্যাটি সমাধান করনি। এই বিশেষ করে এটা যে সমাধান, সমস্যাটা নিয়ে তোমরা ঝুলিয়ে রেখেছো কেন, এটা তো সমাধান করা দরকার। সেক্ষেত্রে আপনি কাউকে কোশ্চেন করতে পারেন যে গতকাল কি তোমরা কেন সমস্যাটির সমাধান করনি। সেক্ষেত্রে এইটুকুর ইংলিশটা হবে এভাবে, আমরা এভাবে কোশ্চেন করব, why didn't you solve the problem yesterday, গতকালকে তোমরা কেন সমস্যাটি সমাধান করনি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী एग्जांपल সেন্টেন্সের WH ওয়ার্ড হচ্ছে হাউ, হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, কিভাবে এর ইংলিশ হচ্ছে হাউ। আমরা সাবজেক্ট হিসেবে নিলাম শি এবং মেইন ভার্ব হচ্ছে হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ডিডন্ট শি হেল্প, সে কিভাবে সাহায্য করেনি। আমরা এভাবে করি যে সে কিভাবে সাহায্য করেনি, হাউ ডিডন্ট শি হেল্প, সে কিভাবে সাহায্য করেনি, কাকে সাহায্য করেনি সেটা হচ্ছে অবজেক্ট ইউ। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে সে কিভাবে তোমাকে সাহায্য করেনি, হাউ ডিডন্ট শি হেল্প ইউ, সে তোমাকে কিভাবে সাহায্য করেনি। আমরা কিন্তু অবজেক্ট পর্যন্ত থেমে গেলাম, এবার এইটুকু হচ্ছে এক্সটেনশন, ইন দা টাইম অফ ডেঞ্জার, এর অর্থ হচ্ছে বিপদের সময়, ইন দা টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়। কিন্তু আমরা কিন্তু এভাবে বলি যে বিপদের সময় সে তোমাকে কিভাবে সাহায্য করেনি, যেটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার। তোমার একটা বিপদ হচ্ছে, সেই বিপদে তোমাকে সে কিভাবে সাহায্য করেনি, আমরা এভাবে কিন্তু আশ্চর্য হয়ে কথা বলি। সেক্ষেত্রে আপনি কোশ্চেনটা এভাবে করবেন, হাউ ডিডন্ট শি হেল্প ইউ ইন দা টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় সে তোমাকে কিভাবে সাহায্য করেনি, রাইট। পরবর্তী एग्जांपल সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি হু। এখানে দেখেন হু অর্থ কে, আবার হু অর্থ কারা। আমরা সর্বপ্রথম হু অর্থ কে অর্থে ব্যবহার করছি, হু অর্থ কে। সেক্ষেত্রে এখানে আমরা হু দিয়ে সরাসরি সাবজেক্ট পেতে পারি, হু দিয়ে, হু অর্থ কে। সুতরাং আমরা কিন্তু এভাবে কোশ্চেন করি যে কে দেয়নি, কে দেয়নি, হু ডিডন্ট গিভ, কে দেয়নি। এখানে কিন্তু হু সরাসরি সাবজেক্ট হিসেবে কাজ করছে, কে দেয়নি। এইটুকুর ইংলিশ হচ্ছে হু ডিডন্ট গিভ, কে দেয়নি, কাকে দেয়নি, দেম, তাদেরকে। আমরা কিন্তু এভাবে বলি যে কে তাদেরকে দেয়নি, হু ডিডন্ট গিভ দেম, কে তাদেরকে দেয়নি, কি দেয়নি সেটা আমাদের অবজেক্ট,
দি ইনফরমেশন, তথ্য। আমরা কিন্তু এভাবে কথা বলি। সুতরাং সে সরি কে কে তাদেরকে তথ্য দেয়নি, কে তাদেরকে তথ্য দেয়নি, এর ইংলিশটা কি হচ্ছে? হু ডিডন্ট গিভ দেম দি ইনফরমেশন, কে তাদেরকে তথ্য দেয়নি, রাইট? সুতরাং হু অর্থ কে, এখানে হু অর্থ কে হিসেবে আমরা কাজ করছি এবং এই হু হু কিন্তু আরো একবার ব্যবহার করেছি। হু সিঙ্গুলার কে, আবার হু অর্থ কে কে দাঁড়ায়, কে বা কারা, কে বা মানে কারা, কারা, এখানে হু অর্থ কারা। সুতরাং আপনি একটু খেয়াল করবেন, কারা এটা দ্বারা কিন্তু আমরা বুঝি সাবজেক্ট এখানে প্লুরাল, কে এটা দ্বারা বুঝি সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু এখানে আমাদের হু অর্থ কারা, সুতরাং সাবজেক্ট প্লুরাল। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে ইংলিশটা? হু ডিডন্ট জয়েন, কারা অংশগ্রহণ করেনি। কোথায় অংশগ্রহণ করেনি? সেটা আমাদের অবজেক্ট, দা মিটিং। সুতরাং আমরা বলতে পারি হু ডিডন্ট জয়েন দা মিটিং, কারা মিটিং এ অংশগ্রহণ করেনি। সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনটা করেছি। এখন আমরা একটা সময় দিলাম, অন টাইম। অন টাইম এর অর্থ হচ্ছে সময় মতো, সুতরাং অন টাইম এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, আর অবজেক্ট হচ্ছে দা মিটিং, আর ভার্ব হচ্ছে জয়েন, সাবজেক্ট হচ্ছে হু, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিডন্ট। সুতরাং ফুল সেন্টেন্সটা হচ্ছে যে কারা সময় মতো মিটিং এ অংশগ্রহণ করেনি। এভাবে কোশ্চেন আমরা সাধারণত করে থাকি বা পেয়ে থাকি। সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন, হু ডিডন্ট জয়েন দা মিটিং অন টাইম, কারা সময় মতো মিটিং এ অংশগ্রহণ করেনি, রাইট? ডিয়ার লার্নার্স, পরবর্তী एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে WH ওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি হুম। হুম ডিডন্ট দে এমপ্লয়, হ্যাঁ, তারা কাদেরকে, হুম অর্থ কাকে, হুম অর্থ কাদেরকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হুম ডিডন্ট দে, সাবজেক্ট হচ্ছে দে, দে অর্থ তারা, আর এখানে ভার্ব হচ্ছে এমপ্লয়। এমপ্লয় হচ্ছে নিয়োগ দেওয়া, কাউকে কোনো কাজে নিয়োগ দেওয়া, কিংবা অফিসে নিয়োগ দেওয়া, কিংবা কোনো চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা এমপ্লয় শব্দটা ব্যবহার করি, রাইট? সুতরাং হুম ডিডন্ট দে এমপ্লয়, তারা কাকে অথবা কাদেরকে নিয়োগ দেয়নি। কোথায় নিয়োগ দেয়নি? ইন দি অফিস, অফিসে। সুতরাং আমরা কিন্তু এভাবে কথা বলতেই পারি, বিশেষ করে কোশ্চেন কিন্তু করতেই পারি যে তারা কাকে অফিসে নিয়োগ দেয়নি, অথবা তারা কাদেরকে অফিসে নিয়োগ দেয়নি। এখানে হুম অর্থ কাকে, হুম অর্থ কাদেরকে, সিঙ্গুলার হতে পারে, প্লুরালও আপনি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো। যখন আপনি কোশ্চেন করবেন তখন সেই কোশ্চেনের উপর নির্ভর করবে, কিংবা আপনার এক্সপ্রেশনের উপর নির্ভর করবে যে আপনি কয়জনকে মিন করছেন, রাইট? সেক্ষেত্রে আমরা এখানে একজনকে মিন করি, হুম ডিডন্ট দে এমপ্লয় ইন দি অফিস, তারা কাকে অফিসে নিয়োগ দেয়নি, রাইট? পরবর্তী एग्जांपल সেন্টেন্সের WH ওয়ার্ড হচ্ছে উইচ। উইচ এর অর্থ হচ্ছে কোনটি। আমরা কিন্তু এভাবে কোশ্চেন করি যে কোন অভ্যাসটি সে ত্যাগ করেনি। এখানে দেখেন হ্যাবিট, হ্যাবিট অর্থ হচ্ছে অভ্যাস, উইচ হ্যাবিট এর অর্থ হচ্ছে কোন অভ্যাসটি। উইচ হ্যাবিট ডিডন্ট হি গিভ আপ, সাবজেক্ট হচ্ছে হি এবং গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা কিংবা বর্জন করা। সুতরাং আমরা কিন্তু এভাবে কোশ্চেন করি যে সে কোন অভ্যাসটি ত্যাগ করেনি, সে কোন অভ্যাসটি, কোন অভ্যাসটি, এটুকুর ইংলিশ হচ্ছে কি? উইচ হ্যাবিট। কোন অভ্যাসটি? উইচ হ্যাবিট। সুতরাং সে কোন অভ্যাসটি ত্যাগ করেনি। সেক্ষেত্রে আমরা কোশ্চেনটা করবো এভাবে, উইচ হ্যাবিট ডিডন্ট হি গিভ আপ, সে কোন অভ্যাসটি ত্যাগ করেনি, রাইট? ডিয়ার লার্নার্স, পরবর্তী एग्जांपल সেন্টেন্সের WH ওয়ার্ড হচ্ছে হুজ। হুজ এর অর্থ হচ্ছে কার, হুজ এর অর্থ হচ্ছে কার। সুতরাং হুজ রেজিডেন্স, কার বাড়ি, রেজিডেন্স এর অর্থ হচ্ছে বাসা বাড়ি, যেটাকে আমরা সাধারণত বুঝি। এবং অক্সিলিয়ারি ভার্ব আমরা অ্যাজ ইউজুয়াল ডিডন্ট এবং সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করেছি, এবং লিভ অর্থ বাস করা। সুতরাং লিভ এর পরে আমরা কিন্তু ইন ব্যবহার করব, প্রিপজিশন ইন, লিভ ইন, কোন একটা জায়গায় বাস করা, রাইট? সেক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু আমরা কিন্তু এভাবে কোশ্চেন করে থাকি সাধারণত, যে তারা কার বাসায় বাস করেনি, অথবা তারা কার বাসায় থাকেনি, অথবা তারা কার বাড়িতে থাকেনি। এভাবে যদি আপনার কোশ্চেন করার ইচ্ছে থাকে তাহলে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করবেন। এবং কেউ যদি আপনাকে, বিশেষ করে কাউকে যদি কোশ্চেন করতে হয় তাহলে ঠিক এভাবে কোশ্চেন করবেন, হুজ রেজিডেন্স ডিডন্ট দে লিভ ইন, তারা কার বাসায় থাকেনি, অথবা তারা কার বাসায় বাস করেনি, রাইট? সুতরাং কার বাসায়
এটা বলতে আমরা কি বুঝি? বাসা, কার বাসা, এটুকু ইংলিশ হচ্ছে হুজ রেজিডেন্স, কার বাসায়। শেষে কিন্তু কার বাসায় মানে মানে ওয়ার্ডটা আপনি একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করব, কার বাসায়। সেক্ষেত্রে আমরা বলবো কি? হুজ রেজিডেন্স ডিডেন্ট দে লিভ ইন, তারা কার বাসায় বাস করেনি, অথবা তারা কার বাসায় থাকেনি। আপনি যে কোনো ভাবে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন, রাইট? ডিয়ার লার্নার্স, আশা করি আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন যে কিভাবে অতীতে, বিশেষ করে যেটাকে আমরা বলি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা সাধারণত অতীত বলি, সেই অতীত সময়ের যদি কাউকে কোশ্চেন করতে হয় তাহলে আপনি কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড গুলো দিয়ে বিশেষ করে কোশ্চেন করবেন, রাইট? সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে এভাবে একটা পরামর্শ দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স শিখবেন, দেখেন এখানে এই স্ট্রাকচারটা মনে রাখাটা কিন্তু আপনার জন্য অনেক কষ্টের হয়ে যায়। সুতরাং স্ট্রাকচার মনে রাখার চেয়ে আপনি একটা এক্সাম্পল সেন্টেন্স মনে রাখুন। সেই এক্সাম্পল সেন্টেন্সটা মনে রাখলে আপনি কি করবেন? সেই এক্সাম্পল সেন্টেন্সটা দিয়ে আপনি কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়, আপনি খুব দ্রুত শিখতে পারবেন। যেমন এখানে WH ওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন, সাবজেক্ট পরিবর্তন করে নিতে পারেন, আপনি মেইন ভার্ব পরিবর্তন করে নিতে পারেন, এবং মেইন ভার্ব উপর ভিত্তি করে আপনি আপনার এক্সটেনশন পরিবর্তন করে করে আপনি কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন। আবার আরো একটা ভাবে কিন্তু সেন্টেন্স, একাধিক সেন্টেন্স বিশেষ করে তৈরি করা যায়। সেক্ষেত্রে এখানে যে আমি সাবজেক্ট আই ব্যবহার করেছি, আপনি এই আই এর স্থানে সেন্টেন্সের অর্থ বজায় রেখে, অর্থর কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, সেই অর্থ বজায় রেখে আপনি সাবজেক্ট আই এর পরিবর্তে অন্যান্য সেন্টেন্সের যে সাবজেক্টগুলো ব্যবহার করেছি সেই সাবজেক্টগুলো কিন্তু আপনি আই এর স্থানে বসিয়ে সাবজেক্ট পরিবর্তন করেও কিন্তু এই একটি সেন্টেন্স দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করে আপনি প্র্যাকটিস করতে পারেন, রাইট? এগুলো যত বেশি করবেন আপনি, তত কিন্তু ইংলিশ সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, এবং আপনার একাধিক সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারবেন, এবং কাউকে যদি কোশ্চেন করার প্রয়োজন হয় আপনি কিন্তু খুব দ্রুত কোশ্চেন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে WH ওয়ার্ড গুলো রয়েছে, সব WH ওয়ার্ড গুলো দিয়ে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গুড অ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, রাইট? ডিয়ার লার্নার্স, আশা করি লেসনটি ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী লেসন দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।